তার রাজপথ আবার গরম হয়ে উঠছে রাজনৈতিকদের পদচারণায়। বেশ কয়েকটি রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দল বলতে হবে, টু বি মোর প্রিসাইজ, অর রাইট লিনিং রাজনৈতিক দল, ইনক্লুডিং জামাতে ইসলামী, ইসলামিক আন্দোলন, ওনারা একটা আন্দোলনের ডাক দিয়েছেন। ওনাদের মূল বেশ কয়েকটি দাবি, এটা নিয়ে আলোচনা করেছি। তবে মূল ফোকাসটা এখন মনে হচ্ছে পিয়ার পদ্ধতি, উচ্চকক্ষ নিম্নকক্ষ দুই জায়গাতেই পিয়ার পদ্ধতি। যাওয়ার আগে, মূল আলোচনায় যাওয়ার আগে একটু বলে নেওয়া ভালো যে এটা কিন্তু খুব নতুন কিছু না। যে অনেকে বলছেন যে ঐকমত্য কমিশনের মেয়াদ আরো 1 মাস বাড়ানো হয়েছে, তো এই মুহূর্তে কেন রাজপথে আবার আলোচনা যখন চলছে? আলোচনা চললেও রাজপথে থাকা যায়, আন্দোলন করা যায়। ওনার তো কোনো মানে ভাঙচুরের আন্দোলন করছেন না, বা বা কোনো বিধ্বংসী কোনো কার্যকলাপ, রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ করছেন না। সরকার যেহেতু দেশে আছে, সরকারের কাছে একটা দাবি জানাচ্ছেন তারা। এর ভিতরে কোনো মানে এটা নিয়েও খুব একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার কিছু নাই। তবে এটা বলা দরকার, আমার মতামত যেটা, সেটা হচ্ছে যে পিআর পদ্ধতিটা কি বাংলাদেশের জনগণের এই মুহূর্তে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা? পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, নাকি বা গণভোট ইত্যাদি হবে, বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে? এগুলো কি বাংলাদেশের জনগণের মূল দাবি? এই মুহূর্তে মূল দাবির রিফ্লেকশন না করলে আন্দোলনগুলো সফল হয় না। আমি কোনো প্রেডিক্ট করছি না, কারণ বাংলাদেশের রাজনীতি খুবই ভোলাটাইল রাজনৈতিক অঙ্গন। এখানে প্রেডিক্ট করাটা আসলে খুব বুদ্ধিমানের কাজ নয়। কারণ এই যে আন্দোলনে এখানে এনসিপির যোগ দেওয়ার কথা ছিল, হঠাৎ করেই ওনারা সরে গেলেন। কারণ ওনারা বললেন যে আমরা উচ্চকক্ষে শুধু পিআর চাই। এই উচ্চকক্ষের ব্যাপারে একটা অ্যাসাইড বলি, যে এই উচ্চকক্ষ আসলে খুব কার্যকরী কোনো রোল প্লে করতে পারবে, আমার তা মনে হয় না। এ ধরনের দ্বিকক্ষ পার্লামেন্ট সাধারণত ফেডারেল কাঠামোর দেশে থাকে, মানে যেখানে বিভিন্ন প্রদেশ থাকে। তো বাংলাদেশে তো এরকম কেউ দাবি করেন নাই, যদিও একসময় দাবি উঠবে। একটা 20 কোটি দেশের লোক একটা ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট থাকতে পারে না, একসময় হয়তো প্রদেশের দাবি উঠবে, তখন এটা থাকে। বাট যাই হোক, এটা নিয়ে যেহেতু ঐক্যমত্য কমিশনে আলাপ হয়েছে, বিএনপি অবশ্য একটা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। ওনারা চান মানে অনুপাতটা হবে নিম্নকক্ষের আসনের অনুপাতে, ওটাও একটা পিআর কিন্তু। তো কিন্তু ওনারা চান বাকি দলগুলো ওনারা চান বাইরের মানে যত টোটাল ভোটের পার্সেন্টেজ অনুযায়ী উচ্চকক্ষের 105 জন সদস্য, মানে 5 জন অবশ্য প্রেসিডেন্সিয়াল নমিনেশন হওয়ার কথা, 100 জন সদস্য নির্বাচিত হবে। তো এটাতে বিএনপি রাজি নয়, কোনোভাবেই রাজি নয়। এবং তারা ইভেন উচ্চকক্ষের পিয়ারের যে ইয়ের ভিতরেও আপনার দেখেন নোট অফ ডিসেন্ট, মানে তারা রিলাক্টেন্ট এ ব্যাপারে, মানে যেভাবে ফরমেশন দাবি করছেন। কিন্তু আন্দোলন চলতেই পারে। আমরা 70-এও দেখেছি যে রাউন্ড টেবিলও হচ্ছে, আবার মাঠেও আন্দোলন হচ্ছে। তো সেটা প্রেক্ষাপট ভিন্ন ছিল, এখনকার প্রেক্ষাপট ভিন্ন। এখন আমার মতে ওনারা কোনো অন্যায় কাজ করছেন না আন্দোলন করে, কিন্তু যেহেতু একটা আলোচনা চলছে, ওনারা পুনর্বিবেচনা করতে পারতেন। আমাদের তো আসলে 1 মাস বাড়িয়ে তো আর হবে না কমিশন। আমাদের সবাইকে একটা ছাড় দেওয়ার মনোবৃত্তি থাকতে হবে। বিএনপি অবশ্যই, রাজনৈতিক দলগুলো ছাড় দিয়েছেন, সবচেয়ে বেশি বিএনপি অনেক ছাড় দিয়েছেন। তো কিন্তু আবার বিএনপি আবার অনেক রিজার্ভেশন আছে, ওই অনেক কিছুর ব্যাপারেই ওনারা চাচ্ছেন যে পরবর্তী সংসদে এটা ইয়ে হবে, মানে আগের থেকে চাচ্ছেন না ওনারা। যদিও বাংলাদেশে এরকম দৃষ্টান্ত আছে, বাংলাদেশের সংবিধান থেকে বাংলাদেশের বিসমিল্লাহ মানে ইয়ার ধর্মনিরপেক্ষতা বাদ দিয়েছিলেন জিয়াউর রহমান। তারপরে সোশ্যালিজমকে উনি বলেছিলেন অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার, এভাবে মূলনীতি বাদ দেওয়া হয়েছিল। পরবর্তী সংসদ এটা র্যাটিফাই করে। তো বিএনপি এখন কিছু করতে রাজি নন, ওনারা পরবর্তী সংসদে
এটা নিয়ে আলোচনা করতে চাই। তো বিএনপি সর্ববৃহৎ দল বলে তার দাবিটাই মূলত মেনে নেওয়া হচ্ছে। আমরা দেখছি লন্ডন বৈঠকের পর থেকে বিএনপিকে একটু প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এবং বিএনপির, আমি বারবারই বলে থাকি যে বিএনপির এক ধরনের অলিখিত ভিটো পাওয়ার হয়ে গেছে। তো এখন বিএনপির কিন্তু যেরকম মেজরিটি নিয়ে তারা সংসদে আসবেন বলে ধারণা করা হচ্ছিল, আমরা নিজেরাও ধারণা করছিলাম, সেটা নাও হতে পারে। ডাকসুর রিফ্লেকশন বা জাকসুর রিফ্লেকশন বা যে কোনো ছাত্র সংসদের রিফ্লেকশন একেবারে হুবহু ইয়ের উপরে পড়বে, জাতীয় নির্বাচনে পড়বে তা নয়। কিন্তু যেহেতু জামাত একটি অত্যন্ত শক্তিশালী দল, শক্তিশালী বলে বোথ ইন টার্মস অফ নাম্বার এবং তাদের অর্গানাইজেশন যে ক্যাপাসিটি সেটা মিলিয়ে, এবং তারা যদি একটা কার্যকরী জোট তৈরি করতে পারেন, তাহলে মানে বিএনপির বিজয়টা কোনো মানে খুব সহজ বিজয় হবে না। এটা এরকম একটা কথা অবশ্য তারেক রহমান বহু আগে বলে দিয়েছিলেন, মানে এইসব চেঞ্জেসের আগেই বলে নিয়েছিলেন যে মানে কোনোভাবেই কমপ্লেসেন্ট হওয়া যাবে না, মানে তাদেরকে সিরিয়াসলি সবকিছু দেখতে হবে। তো আন্দোলন দেখা যাক কতদূর ফলপ্রসূ হয়। তো এগুলোর যে দাবিগুলো, তার ভিতরে একমাত্র আমি দেখি যে ইয়েটা বিভিন্ন পার্টি নিষেধের ব্যাপারে একটা ইয়ে আছে, মানুষের সহমত আছে, মানুষের সমর্থন আছে। আবার জুলাই সনদ নিয়েও কিন্তু আমি, যদিও এটা খুবই দরকার, এটার প্রয়োজনীয়তা আমি অস্বীকার করছি না, তার আইনি ভিত্তি দেওয়াটা, কিন্তু কনস্টিটিউশনের উপরে রাখতে হবে বা কনস্টিটিউশনের কে সুপারসিড করে করতে হবে, এটার ব্যাপারে অনেকেরই রিজার্ভেশন আছে। এবং এই দাবিগুলো কোনোটাকেই ঠিক জনদাবি বলা যায় না। তো এবং বিএনপি আফটার অল সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা কোনোভাবে এটা মানতে রাজি না, এবং তারা ঘোষণা দিয়েছেন ওনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে এই ধরনের দাবি দেওয়া। তো গরম হয়ে উঠছে পরিস্থিতি, বা গরম হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিচ্ছে। রাজপথ অলরেডি গরম, কালকে অনেক বড় বড় কথা বলা হয়েছে, বেশ গরম বক্তৃতা দেওয়া হয়েছে। এখন আমাদের দেখতে হবে সামনে কি এগিয়ে যায়, আর এনসিপি কি তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছে এই মানে জামাতের সাথে যোগ না দিয়ে। আবার শোনা যাচ্ছে এনসিপি, গণ অধিকার পরিষদ এবং আরো কয়েকটি দল মিলে তারা জোট করতে পারে। মানে খুব ইন্টারেস্টিং একটা পর্যায়ে আছে, কৌতূহলোদ্দীপক একটি জায়গায় বাংলাদেশের রাজনীতি।